আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। 12 ফেব্রুয়ারি নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ বলল আসিফ মাহমুদ। তারেক রহমানের ফেরাত চূড়ান্ত। জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে বলল জিএম কাদের। বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফ এর ছাগল চুরি ভিডিও ভাইরাল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। এই কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তাকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে। তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার, অর্থাৎ দীর্ঘ যাত্রার ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কিনা সেটার উপর। খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের ঘনিষ্ঠ একটি সূত্র গতকাল শনিবার রাতে প্রথম আলোকে জানিয়েছে, খালেদা জিয়া নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা উঠানামা করছে। এর কিছু কিছু কখনো নিয়ন্ত্রিত, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সবশেষ তথ্য অনুযায়ী কিডনির সমস্যার কারণে খালেদা জিয়ার শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল, সেটি বেড়েছে। কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পেয়েছে, ফুসফুসেরও উন্নতি আছে, তবে তিনি এখনো আশঙ্কামুক্ত নন। এমন পরিস্থিতিতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার তারিখ পেছানো হয়। তাকে বিদেশ নেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল শুক্রবার 5 ডিসেম্বর ভোরে নেওয়া হবে। এরপর শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে নতুন তারিখ বলা হয়েছিল 7 ডিসেম্বর। পরে রাতে জানা গেছে সেটা পিছিয়ে সম্ভাব্য যাত্রার তারিখ ঠিক করা হয়েছে 9 ডিসেম্বর। এখন পর্যন্ত এই তারিখে যাওয়াও নিশ্চিত নয়। খালেদা জিয়ার চিকিৎসা ও বিদেশ পাঠানোর বিষয়ে অবগত একটি সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে বিদেশ পাঠানোর পরিকল্পনা আরো 2 দিন পিছিয়ে 9 ডিসেম্বর করা হয়েছে। তবে যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তবে গতকাল সবশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত রয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে 10 ডিসেম্বর সাক্ষাৎকার, 11 ডিসেম্বর তফসিল চূড়ান্তে আজ কমিশন সভা। নির্বাচনের প্রস্তুতি শতভাগ চূড়ান্ত। তারেক রহমান ফিরলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। তফসিল ঘোষণা করতে আইনগত কোনো জটিলতা নেই। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ট্রেন দ্রুত গতিতে ছুটছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পূর্ণের পর প্রথা অনুযায়ী তফসিল ঘোষণার আগে আগামী 10 ডিসেম্বর প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার, সিসি ও নির্বাচন কমিশনাররা। অতঃপর পরের দিন 11 ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে তফসিল ঘোষণার আগে 9 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে নাসিরউদ্দিন কমিশনের সাক্ষাতের কথা রয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী বছরের রমজানের আগে সব দিক বিবেচনা করে 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণের টাইম ফ্রেম করে জাতীয় নির্বাচন ও গণভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবার একই দিনে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোট। 2 নির্বাচনের জন্য পৃথক রঙের 2টি ব্যালট দেওয়া হবে ভোটারদের। ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ করে তফসিল ঘোষণার অপেক্ষায় নির্বাচন কমিশন ইসি। দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে। এছাড়া বিভিন্ন স্টক হোল্ডারদের পাশাপাশি আগামী নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক নির্বাচন আখ্যা দিয়ে বাংলাদেশে দায়িত্ব পালনরত রাষ্ট্রদূত, হাই কমিশনার ও আবাসিক প্রতিনিধিদের কর্মব্যস্ততা বেড়েছে। নির্বাচন আয়োজনে নানা পরামর্শ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি নির্বাচন কমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে কূটনৈতিকরা। এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতির সাক্ষাৎ চেয়ে ইসি চিঠি দেয়। আগামী 10 অথবা 11 ডিসেম্বর দুপুর 12টায় প্রেসিডেন্টের সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হলে 10 ডিসেম্বর দুপুর 12টায় সাক্ষাতের সময় দিয়েছেন। পরের দিন 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মধ্য দিয়ে তফসিল ঘোষণা করবেন সিসি এম নাসিরউদ্দিন। সিএসির ভাষণের মাধ্যমে তফসিল বিটিভি ও বাংলাদেশ বেতারকে রেকর্ড করে সম্প্রচার করা হবে। এদিকে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে চূড়ান্ত প্রস্তুতি। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের নিজেদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি শরিক ও মিত্রদের সাথে আসন সমঝোতার বিষয়টিও দ্রুত সমাধান করতে যাচ্ছে। এই বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে চলছে বেশ আলোচনা। তবে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচিত বিষয়। বেগম জিয়ার অসুস্থতা দলমত নির্বিশেষে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। সবাই তার রোগ
মুক্তির জন্য দোয়া করছেন। বেগম জিয়ার অসুস্থতার জন্য বিএনপির নির্বাচনী প্রচার প্রচারণায় কিছুটা স্থবিরতা নেমে এসেছে। এই সময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও বেশ আলোচিত হচ্ছে। অনেকে বলছেন মায়ের অসুস্থতার সময় ছেলে দেশে ফিরে আসা উচিত। অবশ্য তারেক রহমান নিজেও এক পোস্টে নিজের দেশে ফিরে আসার বিষয়টি নিয়ে লিখেছেন। তারপরও এই নিয়ে নানান আলোচনা হচ্ছে। তিনি নির্বাচনের আগে দেশে ফিরে আসবেন কি আসবেন না এটি নিয়েও অনেক কথা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আগামী নির্বাচনের আগেই তারেক রহমানের দেশে ফিরে আসা উচিত। খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ, বলল আসিফ মাহমুদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মন্তব্য করেছেন। গতকাল শনিবার উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোষহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদ বিরোধী আন্দোলন থেকে হাসিনা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, দেশ তার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে। আমরা তাকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারার অভিভাবক সুলভ এই নেত্রীর সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করছি। তারেক রহমানের ফেরা চূড়ান্ত। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও মা বেগম খালেদা জিয়া, সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশ্বের সব নামকরা ডাক্তারদের দ্বারে দ্বারে নক করছেন কিভাবে প্রিয় মা বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করা যায়। বারবার বাংলাদেশের চিকিৎসক টিমের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনের অভিজ্ঞ ডাক্তারদের অনলাইনে যুক্ত করছেন এবং পরামর্শ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করছেন। তিনি যখন মায়ের চিকিৎসা নিয়ে ব্যতিব্যস্ত তখন রাজনৈতিক প্রতিহিংসায় দেশ বিদেশে একটি শ্রেণী গুজব অপপ্রচারে উঠে পড়ে লেগেছে। নানা সমালোচনায় তারেক রহমানকে খাটো করতে বক্তৃতা, বিবৃতি, টকশো, ইউটিউব, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে তারেক রহমান কেন দেশে ফিরছে না, প্রিয় মায়ের কাছে দ্রুত যাওয়ার সাহসটুকু কেন তার নেই। এমনকি তারেক রহমানের দেশে না ফেরার পেছনে মাইনাস ফর্মুলা সহ নানা মন গড়া ফর্মুলা সামনে আনা হচ্ছে। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে নিয়ে গুজব ও অপপ্রচারকে পাত্তা না দিয়ে তিনি দায়িত্বশীল সন্তান হিসেবে মমতাময়ী মায়ের চিকিৎসা নিয়েই ব্যস্ত ছিলেন। যুক্তরাজ্য ও চীনের চিকিৎসকদের ঢাকায় আনা, লন্ডনে নিতে কাতারের আমিরের সাথে যোগাযোগ করে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা সহ চিকিৎসার বিষয়ে সর্বক্ষণিক যোগাযোগ রাখছেন তিনি। দেশে ফেরার আগে বেগম জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে জানিয়েছেন তিনি দেশে ফিরবেন, এটি চূড়ান্ত, আর সেটি তফসিল ঘোষণার পরপরই। এর আগে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। বেগম জিয়াকে লন্ডনে নিয়ে চিকিৎসা শুরু করতে পারলেই এরপরই তিনি দেশে ফিরতে চান। তবে কোনো কারণে যদি সাবেক প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা আরো বেশি বিলম্বিত হয় তাহলে তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরে আসবেন। জাপাকে নির্বাচনের সুযোগ দিতে হবে, বলল জিএম কাদের। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র স্থিতিশীল করতে চাইলে অন্যান্য দলের মতো জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সরকারের দায়িত্ব। জাতীয় পার্টি ঘোষিত সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 1990 সালে 6 ডিসেম্বর গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়তে বাধ্য হন জাপার প্রতিষ্ঠাতা হুসেন মোহাম্মদ এরশাদ। দিনটিকে অন্যান্য দল গণতন্ত্র দিবস হিসেবে পালন করলেও জাপার সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে। শেখ হাসিনার শাসনামলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করা এবং 4 নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নেওয়ায় স্বৈরাচারের দোষর তকমা পেয়েছে জাপা। যদিও জিএম কাদের দাবি করছেন গণতন্ত্র ও সংবিধান রক্ষার আন্দোলনে জাপা ধারাবাহিক ভূমিকা রেখেছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্রদের দাবির পক্ষে জাপার রাস্তায় নামলেও স্বৈরাচারের দোষর আখ্যা দেওয়া দুঃখজনক। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের সাবেক মন্ত্রী জিএম কাদের বলেছেন, বিগত সংসদগুলোতে জাপা সরকার দলীয় একনায়কতন্ত্রের বিরুদ্ধে সরব ছিল, কর্তৃত্ববাদী প্রবণতাকে চিহ্নিত করে প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশের সীমান্তে ঢুকে ভারতীয় বিএসএফ এর ছাগল চুরির ভিডিও ভাইরাল। বাংলাদেশের সীমান্তে ঢুকে জলজ্যান্ত একটি ছাগল নিয়ে পালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতীয় চোরাচালানকারী ও কৃষকদের চৌর্যবৃত্তির সহায়ক হিসেবে কাজ করে বিএসএফ। তবে এবার তাদের সরাসরি ছাগল চুরির ভিডিও ভাইরাল হয়েছে, যা এখন দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বিজেপি সদর দপ্তরে যোগাযোগ করা হলে বাংলাদেশের সীমান্তে কোনো এলাকায় এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওটিতে দেখা যায় হেলমেট পরিহিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর 2 জওয়ান বাংলাদেশ সীমান্ত পেরিয়ে লাঠি হাতে একটি কালো ছাগলকে ধরার চেষ্টা করছে। ছাগলটি পালাতে চেষ্টা করছে, কিন্তু বিএসএফ এর জওয়ানরা থামানোর জন্য লাঠি ব্যবহার করছেন। ছাগলটি ধরার পর তারা ছাগলটিকে সীমানার উপারে নিয়ে যায়। ভিডিওটি ধারণ করা হয়েছে দূর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এমন ঘটনা অপ্রত্যাশিত হলেও ভারতীয় বাহিনী তা হরহামেশাই করছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা করার মাধ্যমে শূন্য সীমান্তে লুটতরাজ করতে চায় ভারত।